মাধ্যমিক 2025 সালের জন্য জিওগ্রাফির প্রত্যেকটা অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো আসতে পারে সেগুলোকে নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে ও নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই প্রশ্নগুলো তারাও পেয়ে যেতে পারে। তা চলুন শুরু করি। আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার বা অধ্যায় থেকে 3 এবং 5 নম্বরের যে 6 নম্বরের যে প্রশ্ন 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কোন প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। প্রথমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে? 3 নম্বরের প্রশ্ন। 1 নম্বর আছে, দেখো, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কি কি সেগুলো লেখো। 3 পলল ব্যঞ্জনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। ক্যাটারেক্ট ও কাসকেডের মধ্যে পার্থক্য নিরূপণ করো। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। হিমবাহ উপত্যকার আকৃতি ইউ আকৃতির মতো হয় কেন। ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়। টিকা লেখো হিমদ্রোণী। টিকা লেখক কোরিয়া এরত। 10 নম্বর, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লিখো। নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য উল্লেখ করো। গ্রাবরেখা কীভাবে সৃষ্টি হয়। হিমরেখা সর্বত্র সর্বকাল স্থায়ী হয় না কেন। জিউগেন ও ইয়ারদাংয়ের পার্থক্য লেখো। মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লিখো। অথবা অনুদৈর্ঘ্য ও বারখান বাড়ির মধ্যে 3টি পার্থক্য লিখো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো। এগুলো প্রথম চ্যাপ্টার থেকে মোটামুটি 3 নম্বরের প্রশ্ন এই টপিকগুলো থেকে হতে পারে। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন নিয়ে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসার মতো আছে। প্রথমে আছে, দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এখানে চিত্রসহ ছবিটা আঁকতে হবে এবং যে 3টে দিবে তার সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য এবং ছবি দিয়ে তোমাকে 3টে লিখতে হবে। এবং প্লাবন ও বদ্বীপ সমভূমির উৎপত্তির উদাহরণসহ ব্যাখ্যা করো। নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রসহ নদীর সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা 2টি ভূমিরূপের বর্ণনা দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি বর্ণনা করো। এবছরকার জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবং বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ুর ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো। এই প্রশ্নটাও এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নগুলো আপনার প্রথম চ্যাপ্টার থেকে 5 নম্বরের মোটামুটি এই চ্যাপ্টার থেকে আসতে পারে। এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে আশা করা যায়। এবার আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 2 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু দেখে নাও। 1 বায়ুমণ্ডল কাকে বলে। 2 স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ করো। 3 টিকা লেখো আয়নোস্ফিয়ার। 4 ট্রপোস্ফিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো। টিকা লেখো ওজোন স্তর। ওজোন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। ওজোন স্তরের বিনাশের কারণগুলি লেখো। বৈপরীত্য উত্তাপের কারণ কি। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে এল নিনো ও লা নিনার প্রভাব লেখো। মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। অথবা জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো। ফ্যারেডের সূত্র কি। নিয়ত বায়ু বলয়গুলি স্থান পরিবর্তন করে কেন। গুণরবাত ও প্রতীপ গুণরবাতের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। সাময়িক বায়ু ও নিয়ত বায়ুর মধ্যে পার্থক্য লিখো।
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন ব্যাখ্যা করো। মহাদেশগুলির পশ্চিমে কেন বড় মরুভূমি সৃষ্টি হয়েছে। টিকা লেখো পরিচলন বৃষ্টিপাত। নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। শিশির অধক্ষেপণ নয় কেন। এবার আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 2 নম্বর চ্যাপ্টার থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসার মতো আছে সেগুলো সম্পর্কে। প্রথম প্রশ্ন দেওয়া আছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 2 বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। এর সঙ্গে অনুরূপ একটা প্রশ্ন আসতে পারে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। পৃথিবী নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্র সহ বর্ণনা দাও। নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলি সচিত্র বিবরণ দাও। অথবা নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করে যে কোনো একটি সম্বন্ধে চিত্র সহ আলোচনা করো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 1-2 ধরনের বৃষ্টিপাতের চিত্র সহ বর্ণনা দাও। শৈলক্ষে বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার আমি তোমাদের সঙ্গে 3 নম্বর চ্যাপ্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেসব প্রশ্নগুলো 3 নম্বর আসতে পারে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে সেগুলো একটু দেখে নাও। প্রথমে আছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন। মগ্নচূড়াগুলি মৎস্য আহরণের উপযুক্ত হয় কেন। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যা জোয়ার অধিক শক্তিশালী হয় কেন। প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন। হরাকটাল মরাকটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন। নদীতে বান আসার 3টি কারণ লেখো। হরাকটাল ও মরাকটালের চিত্রসহ পার্থক্য নিরূপণ করো। চন্দ্রজোয়ার প্রাবল্য সৌরজোয়ার অপেক্ষা তীব্রতর কেন ব্যাখ্যা করো। টিকা লেখো গৌণ জোয়ার। আমি তোমাদের সঙ্গে এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যেসব 5 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে এগুলো একটু দেখে নাও। এইসব প্রশ্নগুলো তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে দেখো, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 2টি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিটের সময়ের পার্থক্য হওয়ার কারণ কি। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ব্যাখ্যা করো। জোয়ার ভাটার ফলাফল বর্ণনা দাও। পৃথিবী, চাঁদ ও সূর্যের অবস্থান কীভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো। এবার আমি তোমাদের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে আপনাদের 2 এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন হয় না, তার জন্য 2 এবং 3 নম্বর প্রশ্নগুলোকে নিয়ে একটু দেখিয়ে দেবো। এখানে প্রথম 2 নম্বরের প্রশ্ন কী কী আসতে পারে সেগুলো একটু দেখে নাও। একে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা কী। বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে। ইউট্রিফিকেশন বলতে কী বোঝো। বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কী। ই বর্জ্য বা ই ওয়েস্ট বা বৈদ্যুতিক বর্জ্য বলতে কী বোঝো। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে। বিওডি কী। লিচেট কী। তেজস্ক্রিয়তা বর্জ্য কাকে বলে। ম্যানিওর পিট কী। গঙ্গা অ্যাকশন প্ল্যান কী। গৃহস্থলী বর্জ্যের উৎপত্তির উৎসগুলি লেখো। 4R বলতে কী বোঝো। জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে। পৌরসভার বর্জ্যের উৎসগুলি কী কী। বর্জ্যের পৃথকীকরণ কীভাবে করা হয়। বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো। এবং এই বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে যে সমস্ত 3 নম্বরের প্রশ্নগুলি আসতে পারে সেগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী। স্ক্রাবার কী। বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব লেখো। পরিবেশের ওপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সম্বন্ধে লেখো। কম্পোস্টিং কী ব্যাখ্যা করো। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী। তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী। পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কীভাবে বর্জ্য ব্যবস্থাপনায় সাহায্য করে।
এবং প্লাস্টিক ও পলিথিন আর নয়, প্লাস্টিক ও পলিথিন আর নয়, কারণ সহ ব্যাখ্যা করো। জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখো। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী আলোচনা করো। বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয়। বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লিখো। এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই সমস্ত প্রশ্নগুলো করে গেলে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রাকৃতিক পরিবেশ চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারে 3 এবং 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলোকে একটু দেখে নাও। প্রথমে 3 নম্বর আছে, ভারতকে বৈচিত্র্যের মধ্যে একতা আখ্যা দেওয়া হয় কেন। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি প্রধান পার্থক্য লেখো। মান্নাত ও ময়দানে 2টি পার্থক্য লেখো। ভারতের প্রধান 3টি মাটির বিবরণ দাও। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। ভারতের প্রধান নদীর গতিপথ বর্ণনা করো। ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন। ব্রহ্মপুত্র নদীর গতিপথের বর্ণনা দাও এবং বিভিন্ন অংশে তার নামগুলি উল্লেখ করো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো। উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন। দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন। ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, যুক্তিসহ ব্যাখ্যা দাও। ভারতের চেরাপুঞ্জি ও মৌসিনরাম অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তোমার উত্তরে যুক্তি সপক্ষে দেখাও। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, এই উক্তিটি ব্যাখ্যা করো। ভারতে খরা বন্যার প্রাদুর্ভাব ঘটে কেন। ভারতের রাজস্থানের থর মরুভূমি সৃষ্টির কারণসমূহ লেখো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে এল নিনো ও লা নিনার প্রভাব লেখো। ভাঙার ও খাদার মৃত্তিকার পার্থক্য কী। ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। মৃত্তিকা সাবেক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক ব্যাখ্যা করো। ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কী। ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করো। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। ভারতের বিভিন্ন প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম লেখো। এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে কী কী প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু দেখে নাও। উত্তর থেকে দক্ষিণ হিমালয় শ্রেণীবিভাগ করো ও তাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলে বিস্তারিত বিবরণ দাও। ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর ভারতের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো। ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। ভারতের জল সংরক্ষণের গুরুত্ব পদ্ধতিগুলি আলোচনা করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রকের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ক্রান্তীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ভারতে পলিমাটির বণ্টন এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের পলিমৃত্তিকা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা। ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বণ্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতির পরিবর্তন উদাহরণ সহ লেখো। ভারতের অতি আর্দ্র চিরহরিত গাছের বনভূমি কোথায় দেখা যায় ও এদের বৈশিষ্ট্য কী। ভারতের চিরহরিত উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদের বণ্টনের জলবায়ুর প্রভাব আলোচনা করো। বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। চ্যাপ্টার থেকে মোটামুটি এই সমস্ত প্রশ্নগুলো দেখে গেলে তোমরা আশা করা যায় কমন পেয়ে যাবে। এবার আমি আলোচনা করব তোমাদের সঙ্গে ভারতের অর্থনৈতিক পরিবেশ চ্যাপ্টার থেকে কি 3 নম্বর এবং 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো আছে সেগুলো একটু দেখে নাও। প্রথমে আছে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। উত্তর ভারতে বেশি গম চাষ হয় কেন। ভারতে চা চাষের সমস্যাগুলি কী কী। সবুজ বিপ্লব বলতে কী বোঝো। সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার 3টি প্রধান কারণ সংক্ষেপে লেখো। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। টিকা লেখো টিস্কো। টিকা লেখো পেট্রোরসায়ন শিল্পগুচ্ছ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন। আহমেদাবাদের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি কী কী। ভারতের কার্পাস বয়ন শিল্পের 3টি সমস্যা সংক্ষেপে লেখো। টিকা লেখো জনঘনত্ব। গাঙ্গেয় সমভূমির জনঘনত্ব অত্যধিক কেন। অনুরূপ প্রশ্ন পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। এবং এই চ্যাপ্টার থেকে যে সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু দেখে নাও। প্রথমে আছে ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা করো। কফি চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো অথবা
ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসলের চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ভারতে কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন? পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করে। এটা খুব ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা। এবং 8 নম্বর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আছে। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। তার সঙ্গে 9 নম্বরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। গুজরাটের শিল্পোন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি প্রধান কারণ আলোচনা করো। ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো। ভারতের আর্থসামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্বগুলি উল্লেখ করো। ভারতীয় রেল ব্যবস্থায় যাত্রী ও পণ্য পরিবহনে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো। ভারতের বড় শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণ কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে আলোচনা করো। এটা থেকে মোটামুটি তোমরা এই প্রশ্নগুলো করে দেখে গেলেই তোমরা মোটামুটি কমন পেয়ে যেতে পারবে। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো আসবে সেগুলোকে একটু দেখে নাও, এবং এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে বড় প্রশ্ন আসবে না। প্রথমে 2 নম্বর প্রশ্নগুলো প্রথমে আছে দূরসংবেদন বা রিমোট সেন্সিং কী? জিও স্টেশনারি উপগ্রহ কী? উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। ফলস কালার বা ছদ্ম রং বা এফসিসি কী? ইএমআর কী? নিষ্ক্রিয় সেন্সার কাকে বলে? সূর্য সমলয় বা সান সিনক্রোনাস উপগ্রহের সংজ্ঞা দাও। ইনস্যাট কী? সওয়াচ কী? ভূমির ব্যবহারের উপগ্রহ চিত্রে গুরুত্ব কী? টপোসিটের সূচক সংখ্যা বলতে কী বোঝো? টপো মানচিত্রে সাংস্কৃতিক উপাদানগুলি কী কী? ব্যান্ড কী? টিসিসি কী? বেঞ্চমার্ক কী? জিপিএস কী? মানচিত্র কাকে বলে? এই চ্যাপ্টার থেকে যে সমস্ত 3 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু দেখে নাও। 1 উপগ্রহ চিত্রে 2টি গুরুত্ব উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য কী কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে 3টি ব্যবহার উল্লেখ করো। উপগ্রহ চিত্রে প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। উপগ্রহ চিত্র তোলার কী কী পর্যায় আছে? উপগ্রহ চিত্রে যে কোনো 2টি সুবিধা লেখো। জিও স্টেশনারি ও সান সিক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয় কেন? ভগ্নাংশসূচক স্কেলে আরএ ব্যবহারের উল্লেখ করো। দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোনো 2 ধরনের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 4টি বৈশিষ্ট্য লেখো। বিভিন্ন ক্ষেত্রে মানচিত্রের ব্যবহার আলোচনা করো। মানচিত্রে স্কেলের গুরুত্ব উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সাথে মৌজা মানচিত্রের পার্থক্য নিরূপণ করো। মোটামুটি তোমাদের সঙ্গে ভূগোলের সমস্ত চ্যাপ্টার থেকে 3 এবং 2 এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমরা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারি। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।